সেই জুলাই আবার ফিরে এসেছে বাংলাদেশে। সেই জুলাইকে আমরা অনেকবার অনেকভাবে দেখতাম। গত জুলাইয়ের আগে জুলাইটা কর্নেল তাহেরের জন্য আলোচিত ছিল। 21শে জুলাই কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। পৃথিবীতে প্রথম একজন প্রতিবন্ধী মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে। গত জুলাইয়ের কথা আমরা জানি। আবার একটা জুলাই চলে এসেছে। জুলাই, তখনকার জুলাই, এখনকার জুলাই প্রত্যক্ষভাবে নানা সংবাদ বিশ্লেষণে জড়িত একটা চরিত্র। কিভাবে শুরু করবেন এই জুলাইটা নজরুল? দেখেন, আপনি ঠিকই বলছিলেন কিছুক্ষণ আগে যে জুলাই মানেই হচ্ছে যে আমাদের কাছে একটা সময়ে, মানে আমাদের তখন কৈশোর কাল, যেই সময় কর্নেল তাহেরকে ফাঁসিতে ঝুলানো হয়। আবার ধরেন, আমরা যারা গণমাধ্যম কর্মী বাংলাদেশে, সেই মুহূর্তটায় আপনি দেশের বাইরে ছিলেন। জুলাই আমাদের কাছে আরেকটা বিভৎস তার প্রতীক, সেটি হচ্ছে হলি আর্টিজান। যে আমরা জানি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কয়েকজন কিশোর তরুণ, তারা পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কিভাবে কি ন্যাক্কারজনক বর্বরচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারপরে গত 2024 আরেক জুলাই। তো ফলে জুলাই শব্দটা যখন বলেন, তখন আমাদের জন্য, আমাদের প্রজন্মের জন্য খুব বেশি পজিটিভ কোনো কিছু হিসেবে আসে না। এই জন্যই আসে না, ধরেন যখন একটা সময় আমরা বলতাম আগস্ট আমাদের কাছে এক বিভীষিকার মাস, জুলাইও যেন ক্রমাগত বিভীষিকার মাস হয়ে উঠছে। জুলাই নতুন অর্থ বছর হয় পৃথিবীর প্রায় সব দেশেই, নতুন বার্তা আসে বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে। কিন্তু অর্থনীতি তো রাজনীতির বাইরে না, রাজনীতি এবং অর্থনীতি একসঙ্গে চলে। তো বাংলাদেশে জুলাইটা যেন ক্রমাগতই এই অর্থনীতির, রাজনীতির সমস্ত কিছুর ক্ষেত্রে একটা কালো চিহ্ন, একটা শোকের চিহ্ন হয়ে উঠছে, অন্ধকারের চিত্র হয়ে উঠছে। আপনি কর্নেল তাহেরের কথা বলছিলেন আলোচনায়, 21শে জুলাইয়ের কথা বলছিলেন। দেখেন, কর্নেল তাহের একজন বীর মুক্তিযোদ্ধা, এবং আমরা সবাই জানি 69-এর গণ অভ্যুত্থানেরও আগে 67-এ কমরেড সিরাজ শিকদারের সঙ্গে সহযোগী হয়ে তিনি স্বাধীন পূর্ব বাংলা প্রতিষ্ঠার সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি নেওয়ার জন্য এই পূর্ব বাংলার তরুণদেরকে প্রশিক্ষিত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সিরাজ শিকদারের অনুরোধে। আমরা জানি পার্বত্য অঞ্চলে তিনি কিছু প্রশিক্ষণের ব্যবস্থাও করেছিলেন সেই সময়ে পাকিস্তান আর্মিতে থাকাকালে। সেই মানুষটি 71-এ আমরা মুক্তিযোদ্ধা হিসেবে তাকে পাই। আমরা জানি পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে একদিকে যখন নাকি বঙ্গবন্ধুর শাসন চলছে, 74-এর ঘটনা প্রবাহ হলো, 75-এর মর্মান্তিক হত্যাকাণ্ড, তার বাইরে গিয়ে তিনি আরেকটি ধারায় নিজের রাজনীতিকে, নিজের চিন্তাকে যুক্ত করতে চেয়েছিলেন। তিনি একটি নতুন সেনাবাহিনীর স্বপ্ন দেখেছিলেন। সেই মানুষটিকে জিয়াউর রহমান, যেই রাজনৈতিক পট পরিবর্তন ঘটলো 75-এর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, 7ই নভেম্বরের পরে যেই জিয়াউর রহমানের জীবন সিপাহীদের হাত থেকে বাঁচিয়েছিলেন কর্নেল তাহের, সেই কর্নেল তাহেরকেই ফাঁসির কাস্টে, একটি প্রহসনের মামলায় তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেন যেই তারিখটিতে, সেই তারিখটি ছিল 21শে জুলাই। অর্থাৎ একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রদ্রোহী অভিযোগে অভিযুক্ত করে, মিথ্যা রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে তাকে হত্যা করা হয়। এবং ইতিহাসের নির্মমতা এমনই, বেশ অনেক বছর পরে শেখ হাসিনা নেতৃত্বে 2009 সালে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, তখন সেই সময় যেই কর্নেল তাহেরের অসমাপ্ত বিপ্লব নিয়ে একটি গবেষণামূলক প্রতিবেদন তৈরি করেছিলেন, অনুসন্ধানী প্রতিবেদন, সাংবাদিক লরেন্স লিফশুলস, সেই লরেন্স লিফশুলসদের উপস্থিতিতেই উচ্চ আদালত থেকে কিন্তু কর্নেল তাহেরকে, সেই মামলাটি যে মিথ্যা মামলা ছিল এবং সেই তাকে যে তিনি যে রাষ্ট্রদ্রোহী ছিলেন না, তিনি যে একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ছিলেন, সেই রায় উচ্চ আদালত থেকে দেওয়া হয়েছিল। সেই রায়টিও প্রকাশ হয়েছিল জুলাই মাসে। যেমন কালো অধ্যায়, তেমনি আবার কিন্তু সেই অধ্যায়ের মধ্যে নতুন ভাবে জাগরণেরও একটি বার্তা ছিল জুলাইতে। এবার আসি ধরেন যে আমাদের হলি আর্টিজানের ঘটনায়। হলি আর্টিজানের জুলাই মাসে যখন আমরা দেখলাম দেশে যে জঙ্গিবাদের চাষাবাদ শুরু হয়েছিল, যে কথিত রেডিক্যালিজমের নামে যে ইসলামিক জঙ্গিদের একটি রাষ্ট্রে পরিণত করার জন্য যে ছক
বিএনপি জামাত সরকার যখন ক্ষমতায় আসে, স্পেশালি 2001 সালের পরে, তখন জেএমবি, আপনার নিশ্চয়ই মনে আছে যে 17ই আগস্ট তারা 64টা ডিস্ট্রিক্টের মধ্যে 61টা ডিস্ট্রিক্টে একসঙ্গে তারা বিভিন্ন কোর্টে সিরিজ বোমা হামলা করে জানান দিয়েছিল তাদের রূপ। বাংলাদেশ দেখেছিল সেই সময় জঙ্গিবাদী তৎপরতার। আর তখনকার জামাত সরকারের মন্ত্রী ছিল জামাতের আমির মতিউর রহমান নিজামী। তিনি বলেছিলেন যে জেএমবি, বাংলা ভাই, এরা সব মিডিয়ার সৃষ্টি। কিন্তু ইতিহাসের নির্মম এতই তীব্র যে তাদের হাত দিয়ে, তাদের সরকারের আমলেই এই বাংলা ভাই কিংবা সিদ্দিকুর রহমান বাংলা ভাই কিংবা ধরেন শায়ক আব্দুর রহমান, তাদেরকে গ্রেফতার করে ফাঁসির কাস্টে ঝোলাতে হয়েছিল। সেই ধারাবাহিকতা দিয়ে বাংলাদেশে কিন্তু জঙ্গিবাদের চর্চা কখনো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরাসরি প্রত্যক্ষ মদদে, কখনো রাষ্ট্রের পরোক্ষ মদদে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছিল। আওয়ামী লীগের আমলেও একাধিক এই জঙ্গি তৎপরতায় বোমা হামলার ঘটনার কথা আমরা জানি। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আমরা রমনার বটমূলে বোমা হামলার ঘটনার কথা জানি, আমরা সিবিবির সমাবেশে বোমা হামলার কথা জানি, আমরা উদীচীর সমাবেশে বোমা হামলার কথা জানি। এই প্রত্যেকটি বিষয়ে যখন নাকি জঙ্গিবাদ বিরোধী জনমত গড়ে উঠছিল এবং এই প্রতিটি ঘটনারই বিচারের উদ্যোগ নিয়েছিল, এবং আমরা জানি এই জঙ্গিবাদী তৎপরতার ভয়ঙ্কর প্রকাশ ঘটেছিল 2004 সালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বকে হত্যার উদ্যোগের মধ্য দিয়ে 21 আগস্ট গ্রেনেড হামলা, এবং সেই সময় যে হরকাতুল জেহাদ এবং সেই সময় রাষ্ট্রীয় যে প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যোগ সাজসে 21 আগস্ট এর ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা হয়। ওইখানে সব মিলিয়ে প্রায় 54 জনের মতো মানুষ সেই দিন নিহত হন, আহত হন অসংখ্য। আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে অবিসংবাদিত নাম আইভি রহমান, সেই আইভি রহমানও নিহত হয়েছিলেন সেই দিন। আরো শ্রমিক লীগের সেই সেন্টু থেকে শুরু করে অসংখ্য মানুষ সেদিন নিহত হয়েছেন। আহতের কথা তো বাদই দিলাম। এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও পিলখানার ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু এক ধরনের জঙ্গিবাদী তৎপরতা ছিল। সময়ের বিচারে, ইতিহাসের বিচারে হয়তো আরো অনেক নির্মম সত্য বেরিয়ে আসবে। কারণ সেই দিনও পিলখানায় যেই সমস্ত মিডিয়ার সদস্যরা স্লোগান দিয়েছিল নারেক তাকবীর আল্লাহ আকবার বলে, এবং তারা ইসলামী বিপ্লব, এই ধরনের ঘটনাও কিন্তু সেই সময় বলেছিল। অর্থাৎ পিলখানার ঘটনার সঙ্গে বাংলাদেশের জঙ্গিবাদী তৎপরতার যে একটি চোখ সাজু আছে তা কিন্তু স্পষ্ট হয়। এবং আরো বেশি স্পষ্ট হয় কখন, যখন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা দেখি বিডিআর এর হত্যা মামলায়, বিডিআর এর বিস্ফোরক মামলায় আসামি পক্ষের আইনজীবী যারা ছিলেন, খুব অদ্ভুত রকম ভাবে তারা 21 আগস্টের গ্রেনেড হত্যা মামলা, রমনার বটমূলের হত্যা মামলা, কিংবা সিবিবির মহাসমাবেশে যে বোমা হামলার ঘটনা, সেই সমস্ত হামলার ঘটনায় আসামি পক্ষের আইনজীবী হন ওই একই আইনজীবীরা, এবং তারা কয়েকটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য। এই যে চেইনটা, এই চেইনটাতে একটা জায়গায় আছে। আপনি জুলাই মাস বলে বলছিলেন তো, এই কথাগুলো আসছে এই কারণেই। ধরেন আমরা সর্বশেষ ঘটনার আগে, অর্থাৎ 2024-এর আগের ঘটনাটি ছিল আমাদের কাছে যে হলিয়ার ডিজাইনের যে ঘটনাটি 31শে জুলাই, সেটি হচ্ছে ঢাকার গুলশানে যে ঘটনাটি ঘটে। ঢাকার গুলশানে যে এত একেবারে ইংলিশ মিডিয়ামে পড়া যে ছাত্ররা, তামিম চৌধুরীর নেতৃত্বে, তামিম চৌধুরীর প্রেসক্রিপশনে জানা যায় যে তারা যে হত্যাযজ্ঞটি চালায় সেই দিন, এবং জাপান সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশের নাগরিকদেরকে হত্যা করে তারা। সেই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেই জঙ্গিদেরকে যখন বাংলাদেশের যৌথ বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী মিলে যখন তাদেরকে দমন করে, তার পরবর্তীতে কিন্তু বাংলাদেশে এক ধরনের জঙ্গিবাদী তৎপরতার নেটওয়ার্ক ভাঙার ক্ষেত্রে সরকার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু তারপরে যেন এক অদ্ভুত কারণে তার একটি ধারাবাহিক যে এই যে জঙ্গিবাদী তার তৎপরতা পৃথিবীতে যে সমস্ত দেশেই ঘটেছে, কথিত যারা, আমি যদিও ব্যক্তিগতভাবে একমত নই যে ইসলামী রেডিক্যালিস্ট বলা হয়, আমি রেডিক্যালিস্ট শব্দটার সঙ্গে ঠিক, রেডিক্যালিজম অর্থে যেটা বোঝায় এটা তো রেডিক্যালিজম না, এটা আসলে টেরোরিজম। তো ফলে এই ইসলামিস্ট টেরোরিজমের সঙ্গে যারা যুক্ত, তো তাদেরকে আমি রেডিক্যালিজম বলতে চাই না, কিন্তু এদেরকে পুনর্বাসন করা থেকে শুরু করে যারা অনেক সাধারণ মানুষ গিয়েছিল পলিটিক্যালি দারিদ্র্যের কারণে মোটিভেটেড হয়ে, এরকম জঙ্গিদের একটা অংশ ছিল।
এই ধরনের তৎপরতা, তারপর তাদের যে বর্তমান নেটওয়ার্ক ছিল সেই নেটওয়ার্ক গুলিকে রেগুলার মনিটরিং করা, এগুলো শেষের দিকে এসে আওয়ামী লীগ কিন্তু ব্যত্যয় ঘটেছে আওয়ামী লীগ সরকারের আমলে। আর তারই ফলশ্রুতিতে আমরা 2024 এসে দেখলাম একটি হলিস্টিক অ্যাপ্রোচে জঙ্গিবাদী তৎপরতা। আমি যখন এই কথাগুলো বলছিলাম, যে ধরেন যে গত জুলাইয়ে গণমাধ্যমেই বলছিলাম যে এইটি শুধুমাত্র ছাত্রদের কর্মসংস্থানের জন্য, কর্মসংস্থান অবাধ করার জন্য একটি কোটা ভিত্তিক আন্দোলন নয়, এর বিহাইন্ড দ্য সিনে অন্য গ্রুপগুলি সক্রিয় আছে। এবং আমি খুব স্পষ্ট করে সেদিন বলেছিলাম যে এটার সঙ্গে জঙ্গিরা যুক্ত আছে, এটার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা যুক্ত আছে, খুবই স্পষ্ট। এবং আরো জাতীয় আন্তর্জাতিক শক্তি এদেরকে মদত দিচ্ছে, কোন কোন রাজনৈতিক শক্তি এদেরকে মদত দিচ্ছে। সেদিন সবাই আমাকে স্রোতের বিরুদ্ধে আমি এই কথাগুলো বলছিলাম, এক ধরনের ঠাট্টা মস্করা করছিলেন, কেউ প্রত্যক্ষ পরোক্ষভাবে হুমকিও দিচ্ছিলেন, এবং আমার অনেক ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়েছিল সেই দিন। কিন্তু কখনো কখনো তো বাড়ি ভাই, আপনারা যারা অগ্রজরা ছিলেন আপনাদের কাছ থেকেই শিখেছি, একজন সত্যিকারের রিপোর্টার বা সাংবাদিককে সময়ের স্রোতে ভেসে গেলে চলে না, তাকে ভবিষ্যৎটা দেখতে পাওয়ার যোগ্যতা অর্জন করতে হয়। এবং এই বিহাইন্ড দ্য সিনে নেপথ্যে কি আছে, খবরের পেছনের খবরটা কি, সেটাও বোঝার চেষ্টা করতে হয়। সেই দিন আমার কথাগুলো অনেকেই কানে তোলেন নাই, আজ কিন্তু তোলা শুরু করেছেন। আজ কিন্তু বাংলাদেশের প্রায় অধিকাংশ নাগরিক বুঝতে পারছেন যে জুলাই এখন, যে জুলাই মাস, সেই জুলাই মাস যে একটি আসলে অভিশপ্ত মাস হয়ে উঠছে আমাদের প্রতিদিনকার প্রাত্যহিক জীবনে। কারণ এই মাসের মধ্যেই দেখা যাচ্ছে এসে এই জঙ্গিবাদী তৎপরতার ঘটনাগুলো একের পর এক ঘটছে, এবং আজকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে এই সর্বশেষ জুলাই আন্দোলন, কথিত যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে। আমি বলবো একটি জঙ্গিবাদী উত্থান ঘটেছে একটি মোড়কের মধ্য দিয়ে।